নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির স্থপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র কাস্তের মহাপ্রস্থান, শোক সর্বস্তরে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে শোক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। আসামে আচমকা সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদী সংগঠনগুলি, রাজ্যবাসীকে সাবধান থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। এবারে বিস্তারিত খবর। অসম বিজেপির পিতামহ, রাজ্য রাজনীতির বরেণ্য ব্যক্তি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র কাস্ত বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫। শোক সর্বত্র। অসম বিজেপির পিতামহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র কাস্ত বুধবার দুপুর ১১টা ৪৫ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত ১৬ দিন ধরে তিনি এসএমসিএইচ এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তবে তার পুত্র কনাদ কাস্ত দিল্লিতে থাকায় মৃত্যু সংবাদ ঘোষণা করতে দেরি হয়। কনাদ কাস্ত সন্ধ্যায় শিলচরে পৌঁছানোর পর সন্ধ্যা ৫টা ৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা করা হয়। তবে এর আগে শিলচর মেডিকেল কলেজে অসংখ্য দলীয় নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। আজ রাতে তার মরদেহ শিলচর মেডিকেল কলেজে রাখা হবে। কাল সকাল ৭টায় মরদেহ নিয়ে যাওয়া হবে তার নতুন পট্টির বাড়িতে। সেখানে সর্বসাধারণের দর্শনের জন্য তাকে শায়িত রাখা হবে। জীবনের শুরু ও শিক্ষা। ১৯৩১ সালের ১৫ই ডিসেম্বর সিলেটের কামারখাল গ্রামে জন্ম। প্রাথমিক শিক্ষা কামারখালে, পরে সুনামগঞ্জ ও উধারবন্দে অধ্যয়ন। প্রথম ব্যাচে প্রথম বিভাগে মেট্রিক উত্তীর্ণ হন তিনি। স্বাধীনতার আগেই পরিবারসহ কাছাড়ে পুনর্বাসিত হয়ে স্নাতক বিটি ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সমাজসেবা ও সংঘ জীবন। ১৯৫০-৫১ সালে উদ্বাস্তু পুনর্বাসনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে আরএসএসে যোগ দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সংগঠন গঠনে প্রধান ভূমিকা নেন। গোলওয়ালকর, দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী সহ বহু বরেণ্য নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষাক্ষেত্রে অবদান। শিলচরের নরসিং উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। পরে রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ হন। ৬০ থেকে ৭০ দশকে শিক্ষক আন্দোলনে তিনি ছিলেন প্রধান মুখ। এক যুগের নির্মাতা, এক অধ্যায়ের অবসান। বরাক উপত্যকা ও অসমের বিজেপি রাজনীতিতে পথিকৃত কবীন্দ্র কাস্ত তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ছিল অনেক উত্থান পতন। কবীন্দ্র কাস্ত এক যুগের নির্মাতা, এক অধ্যায়ের অবসান। বরাক উপত্যকা ও অসমের বিজেপি রাজনীতিতে পথিকৃত কবীন্দ্র কাস্ত তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার লোকসভা নির্বাচনে লড়েছেন। ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে। এর মধ্যে ১৯৯১, ১৯৯৮ ও ২০০৯ সালে তিনি শিলচর লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হন। বিশেষত ১৯৯১ সালের ঐতিহাসিক জয় উত্তর পূর্বাঞ্চলে বিজেপিকে নতুন দিশা দেয়। তার সাংগঠনিক নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমে তখন বরাক উপত্যকার ৯টি বিধানসভা আসনে বিজেপি জয়ী হয়।
যার মূল কৃতিত্ব তার অসাধারণ কর্মদক্ষতা ও সাংগঠনিক দূরদৃষ্টির ফল। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে স্মরণীয় অবদান: 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি ডাক ও টেলিযোগাযোগ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী হন। মাত্র 13 মাসের সংক্ষিপ্ত দায়িত্বকালেই তিনি উত্তর পূর্বাঞ্চলে টেলিকম পরিষেবায় যুগান্তকারী উন্নয়ন ঘটান। দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরএসএস প্রতিষ্ঠাতা ডক্টর হেগড়েবার ও জননেতা অরুণ চন্দ্রের স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের প্রতিনিধিত্ব করেন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, নরওয়ে, বাংলাদেশ সহ একাধিক দেশে। সংসদীয় দায়িত্ব ও নাগরিকত্ব আন্দোলনের মুখ 3 দফা লোকসভা সদস্য হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ সংসদীয় ও পরামর্শদাতা কমিটিতে কাজ করেন। 2014 সালে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তিনি শিক্ষা, সমাজসেবা ও সংগঠনের কাজে সমানভাবে সক্রিয় ছিলেন। 2024 সালে অসম বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। অসম রাজনীতির এক স্তম্ভের বিদায়: কবীন্দ্র পুরকায়স্থ শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন শিক্ষক, সংগঠক, সমাজসেবক এবং আদর্শ নেতৃত্বের প্রতীক। তার প্রয়াণে অসম ও উত্তর পূর্বাঞ্চলের বিজেপি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিজেপির শিকড় গড়ে তোলার ইতিহাসে সংগঠনের ভিত শক্ত করার প্রতিটি ধাপে বরাক উপত্যকার মানুষের মনে কবীন্দ্র পুরকায়স্থ চিরকাল এক উজ্জ্বল নাম হয়ে থাকবেন। বিটিএন নিউজ ডেস্ক, শিলচর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় জানিয়েছেন, সমাজসেবায় তার নিষ্ঠা ও আসামের প্রগতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। অসমের জনদরদী ও দূরদর্শী নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের পরলোক গমনে গভীরভাবে শোকাহত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 4.5 বছর ধরে শান্ত রাজ্য আসামে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আচমকা সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদী সংগঠনগুলি। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার কথাও জানান মুখ্যমন্ত্রী। বলেন, বাংলাদেশ থেকে আসা বহু লোককে আটক করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আয়ে দিন যেভাবে আক্রমণ হচ্ছে, এর মূলে মৌলবাদী সংগঠনের হাত রয়েছে বলেন মুখ্যমন্ত্রী। তাই নির্বাচন নিয়ে রাজ্যবাসীকে সাবধান রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি একতা ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রতিটি রাজনৈতিক দলের অধিকার। তিনি বলেন, বিজেপির এজেন্ডাই হচ্ছে শুদ্ধ ভোটার তালিকা, কিন্তু শুদ্ধ নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে কিছু তথাকথিত নেতা পুরো বিষয়টি না জানার কারণে হইচই করছেন বলেও মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া জানান। কবীন্দ্র পুরকায়স্থকে স্যার বলে ডাকতাম। বাবা মা যাবার পর তিনি ছিলেন আমার অভিভাবক। আজ স্যার নেই, অভিভাবকহীন হয়ে গেলাম আমি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য। জীবনের 40 বছর অতিক্রম করে আসা, আর তিনি তো এক বলতে হবে আমার ব্যক্তিগত জীবনে মা বাবাকে হারিয়েছে, তারপর শূন্যতা তো থাকবেই, মা বাবার হারানোর কষ্ট থাকবে, তারপরে মনে হয়েছে স্বার্থ আছেন। স্বার্থ আছেন মানে স্বার্থ আছেন তো আজ নেই স্যার। খুব স্বাভাবিকভাবেই
এক শূন্যতা আছে চোখের সামনে। কতদিন এই শূন্যতার থেকে মুক্তি পাবো জানি না, অনেক দিন চলবে। শুধু ঈশ্বরের কাছে ওনার চির শান্তি কামনা করি। আর এই কথা বলি যে উনি যে পথ দেখিয়েছিলেন, যে আদর্শে অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে, আমাদের মতো মানুষকে, আমরা যাতে ওনার প্রদর্শিত পথে সঠিকভাবে চলতে পারি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বরাক উপত্যকার উন্নয়ন ভবনের মন্ত্রী কৌশিক রায়ের। তিনি বললেন, দলের এক অপূরণীয় ক্ষতি হয়েছে তার মৃত্যুতে। গোটে উত্তর পূর্বাঞ্চল ভারতের কারণে একটা দুঃসংবাদ, কবীন্দ্র প্রকাশ ডাঙ্গরি আজি নাই, কি কব এই মুহূর্তে? ভারতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতিষ্ঠাতা, অন্যতম প্ৰতিষ্ঠাতা, শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, আমাৰ সকলোৰে অভিভাৱক কবীন্দ্ৰ প্ৰকাশ ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে, সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5:06 ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ, শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আজি আমাৰ বডি ইয়াতে ৰাখা, আমি সকলোৱে ইয়াতে উপস্থিত হৈছোঁ তেওঁ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিবৰ কাৰণে। আজি তেওঁ বডি ইয়াতে মেডিকেল কলেজ মৰ্গত ৰখা হ'ব। অহাকালি তেওঁ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি কাছাৰ জিলা কাৰ্যালয়ত তেওঁ বডি তাতে লৈ যোৱা হ'ব আৰু তাৰ পোনে পোনে তাৰ পিছতে 9:30 পৰা 12টালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডিটো শিলচৰ DSA গ্ৰাউণ্ডত ৰখা হ'ব। তাৰ পিছতে শ্মশানলৈ লৈ গৈ তেওঁ যে শেষকৃত্য, সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব। এতিয়ালৈ সেইটো এতিয়ালৈ কথা হোৱা নাই। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি, আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে দলীয় কাৰ্যসূচী, সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে। ভগবান দেখিনি, তবে কবীন্দ্র পুরকাস্তের মাধ্যমে ভগবান দর্শন হয়েছে। দলের পিতামহের মৃত্যুতে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গভীরভাৱে মৰ্মাহত, আমি সকলো কাৰ্যকৰ্তা গভীৰভাৱে মৰ্মাহত। আমি এইটোও কওঁ যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পিতামহ আৰু গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চলৰ তেওঁ স্ৰষ্টা আছিলে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কবীন্দ্ৰ পুৰকাস্ত মহাশয়। তেওঁ বহুতখিনি কষ্ট কৰি আজি উত্তৰ পূৰ্বাঞ্চলত ভাৰতীয় জনতা পাৰ্টি এনে এটা প্ৰতিষ্ঠা কৰি গৈছে। মই ভাবোঁ যে এটা আমাৰ ডাঙৰ ক্ষতি হ'ল। আৰু এইটো অকল উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কাৰণে নহয়, গোটা ভাৰতবৰ্ষৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰণে। আৰু মই যদি কওঁ তেনেহ'লে মই কেতিয়াও ভগৱান দেখা নাই আমি, কিন্তু সৰুৰ পৰা তেওঁৰ মাধ্যমত আমি ভগৱান দৰ্শন কৰিছোঁ। তেওঁ যেনেকুৱা নেতৃত্ব দিছে, তেওঁ যেনেকুৱা গাইডেন্স দিছে, এজন সৎ নিষ্ঠাবান এজন মানুহ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ উত্থানৰ পিছনে তেওঁ আছিলে। সেইটো কাৰণে তেওঁৰ অনুপ্ৰেৰণাত কিন্তু আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ দলটো কৰিলোঁ, সংগঠনটো কৰিলোঁ। আৰু এইটো সংগঠন কৰি আজি মই বিধায়ক হৈছোঁ। সত্যিকাৰ অৰ্থে আমি একদম মৰ্মাহত। কবীন্দ্ৰ পুৰকাস্ত আমাৰ মাজত নাই, কিন্তু মই বিশ্বাস ৰাখোঁ যে কবীন্দ্ৰ পুৰকাস্ত সদায় আমাৰ মাজত জীয়াই থাকিব আৰু তেওঁৰ আশীৰ্বাদে আমি আগন্তুক দিনত এই কামবিলাক কৰি যাম সমিজৰ। আমার জীবনের রাজনৈতিক যাত্রা কবীন্দ্র পুরকাস্তের হাত ধরে হয়েছিল। তিনি খুব কাছের মানুষ ছিলেন, সবাইকে নিজের পরিবারের সদস্যের মতো দেখতেন। এমনটাই প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতি রূপম সাহার। বলছি, আমার জীবনের রাজনীতির শুরুয়াত ওনার হাত দিয়ে হয়েছে। উনি আমাদের অনেক কাছের মানুষ ছিলেন। ওনার ব্যবহার আচরণ ছিল নিজের ঘরের মতো। উনি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। আর ওনার মৃত্যুতে আজ বরাক উপত্যকা নয়, সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির এক বিরাট ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি, যার ভাষায় আমি বলতে পারবো না। কিন্তু এই ক্ষতি আমরা আগামী দিনে বুঝতে পারবো যে ওনার যে ভারতীয় জনতা পার্টির ত্যাগ, নিষ্ঠা,
ওনার যে অবদান, ওনার কৃতিত্বে আমরা ভারতীয় জনতা পার্টি 91-এ বিশালভাবে জয় পেয়েছিলাম, যেখানে এই কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টির নতুন এক যে ভূমিকা হয়েছিল, এত কষ্ট করে উনি যেভাবে পার্টিকে আগ বাড়িয়ে নিয়ে গেছেন, সেই নেতা আজকে আমাদের মধ্যে নেই। আর আগামীকালকে ওনার পার্থিব শরীর আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে 9টার সময় রাখা হবে, আনা হবে। তারপর আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা সবাইকে অনুরোধ করছে আপনাদের মাধ্যমে এবং গুণমুগ্ধ ব্যক্তিরা যাতে ভারতীয় জনতা পার্টি অফিসে আসেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবং এরপর আমরা ডিএসএতে নিয়ে যাব। ডিএসএতে অনেকক্ষণ থাকবেন। ওইখানে থাকার পর আমরা ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আমরা হয়তো শ্মশানে নিয়ে যাব। থ্যাংক ইউ। সেই অনুরোধ দেখে সবাই যাতে ওনার শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন তার ব্যবস্থা দল করেছে। ধন্যবাদ। বর্ষিয়ান বিজেপি নেতা, শিলচরের প্রাক্তন লোকসভা সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাস্তজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ সুস্মিতা দেব। বর্ষিয়ান বিজেপি নেতা, শিলচরের প্রাক্তন লোকসভা সংসদ সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাস্তজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ সুস্মিতা দেব। গৌরবময় রাজনৈতিক জীবন ও বিশেষ করে বরাক উপত্যকার জন্য তার নিবেদিত প্রাণ ও কাজ আমি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তিনি আমার অভিভাবক এবং আমার পিতা প্রয়াত সন্তোষ মোহন দেবের কাছেও অত্যন্ত সম্মানিত ছিলেন। দু বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শান্ত আসামে আচমকা সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদী সংগঠনগুলি। রাজ্যবাসীকে সাবধান থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। নির্ভুল ভোটার তালিকা প্রতিটি রাজনৈতিক দলের অধিকার, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার। 4.5 বছর ধরে শান্ত রাজ্য আসামে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আচমকা সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদী সংগঠনগুলি। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার কথাও জানান মুখ্যমন্ত্রী। বলেন, বাংলাদেশ থেকে আসা বহু লোককে আটক করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আয়ে দিন যেভাবে আক্রমণ হচ্ছে, এর মূলে মৌলবাদী সংগঠনের হাত রয়েছে বলেন মুখ্যমন্ত্রী। তাই নির্বাচন নিয়ে রাজ্যবাসীকে সাবধান রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি একতা ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রতিটি রাজনৈতিক দলের অধিকার। তিনি বলেন, বিজেপির এজেন্ডাই হচ্ছে শুদ্ধ ভোটার তালিকা, কিন্তু শুদ্ধ নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে কিছু তথাকথিত নেতা পুরো বিষয়টি না জানার কারণে হইচই করছেন বলেও মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া জানান। মেইলে হাইলাকান্দি জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য। মেইলে হাইলাকান্দি জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য। একটি সন্দেহজনক ইমেল ঘিরে হাইলাকান্দি জেলায় ছড়ালো প্রবল চাঞ্চল্য। বুধবার দুপুরে হাইলাকান্দি জেলা আদালতকে লক্ষ্য করে 3টি আত্মঘাতী বোমা বিস্ফোরণের হুমকি আসে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের তরফ থেকে। জানা গেছে দুপুর প্রায় 1:35 নাগাদ আদালত কর্তৃপক্ষের সরকারি ইমেলে LTTE নাম ব্যবহার করে বার্তাটি পাঠানো হয়। সেখানে আদালতের ভেতরে আত্মঘাতী হামলা চালানোর কথা স্পষ্টভাবে লেখা ছিল। ইমেলটি চোখে পড়তেই আদালত চত্বর, পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা কর্তৃপক্ষের মধ্যে মুহূর্তে তৎপরতা বেড়ে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্পেশাল সাইবার সেল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ইমেলটির উৎস, প্রেরকের পরিচয় এবং কোথা থেকে বার্তাটি পাঠানো হয়েছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আদালত ভবন এবং আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বোম স্কোয়াড। প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা অপ্রীতিকর ঘটনা চিহ্নিত হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবুও সতর্কতার অংশ হিসাবে পুরো জেলা জুড়ে রাখা হয়েছে কড়া নজরদারি। ইমেল হুমকিকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়ালেও প্রশাসন বলছে হুমকিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
গুণেশ্বর নাথ চৌধুরী, বিটিএন নিউজ, হাইলাকান্দি। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, লালবাগ নিউ কলোনির মনিটরিং কমিটির ধর্নায় মুখর বরকলা। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, লালবাগ নিউ কলোনির মনিটরিং কমিটির ধর্নায় মুখর বরখলা। কাছাড়ি বরখলা সমষ্টিতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল 9টা থেকে লালবাগ নিউ কলোনির মনিটরিং কমিটির উদ্যোগে বিমানবন্দর নির্মাণ সংলগ্ন এলাকায় একটি প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালিত হয়। শুরু থেকে বাগান শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণে ধর্ণাস্থলে উত্তেজনার আবহ তৈরি হয়। শ্রমিকদের অভিযোগ, বিমানবন্দর নির্মাণের কারণে তাদের দীর্ঘদিনের বাসস্থান ছাড়তে হচ্ছে। সরকারি নথিতে বহু পরিবারের নাম থাকলেও বাস্তবে স্থানান্তরের ক্ষেত্রে কমপক্ষে 20টি পরিবার বাদ পড়ে গেছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা। এই পরিবারগুলোকে পুনরায় তালিকাভুক্ত করে পুনর্বাসনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া ভবিষ্যৎ জীবনযাত্রার কথা বিবেচনা করে শ্রমিকরা এলাকায় একটি মানসম্মত স্কুল, একটি হাসপাতাল এবং স্থায়ী শ্মশানঘাট নির্মাণের দাবি উত্থাপন করেন। শ্রমিকদের মতে বিমানবন্দরে প্রকল্পের বৃহৎ কাজ শুরু হলেও তাদের জীবন জীবিকার নিরাপত্তা ও মৌলিক সুবিধার বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতা প্রকট। ধর্ণা কর্মসূচিতে মনিটরিং কমিটির নেতারা অভিযোগ করেন, বিমানবন্দর প্রকল্প এলাকার উন্নয়ন হলেও স্থানীয় শ্রমিকদের মৌলিক সমস্যাগুলি অমীমাংসিত রয়ে গেছে। পরিবারগুলোকে পুনর্বাসন ছাড়াই স্থানান্তরে চাপে ফেলা হচ্ছে। প্রায় 3 ঘন্টা ধরে স্লোগান ও বক্তব্যে মুখর হয়ে থাকে ধর্ণাস্থল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের বক্তব্য শোনার জন্য ঘটনাস্থলে পৌঁছান বড়খলা ডিএসপি, বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি এবং জেলা ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সমস্ত দাবি ও সমস্যার নথি গ্রহণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয় যে স্থানান্তর সংক্রান্ত বাদ পড়া পরিবারগুলোকে পুনরায় যাচাই বাছাই করে বৈধদের অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি স্কুল, হাসপাতাল ও শ্মশান নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং মনিটরিং কমিটি ধর্ণা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে শ্রমিকদের একটি বড় অংশ জানিয়েছে, আশ্বাস নয় বাস্তব কাজ দেখতে চাই, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বড় আন্দোলনে নামতে বাধ্য হব। বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে এটি প্রথম নয়, এর আগে বহুবার স্থানীয়রা বিভিন্ন দাবি দাবা তুলে ধরছেন। বর্তমান ধর্ণা আরও স্পষ্ট করল, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় মানুষের পুনর্বাসন এবং জীবনযাত্রার সুরক্ষার বিষয়টি সমান গুরুত্বপূর্ণ। বিটিএন নিউজ, বড়খলা। প্রদান করতে হবে পুনর স্কুল নির্মাণ করতে হবে পুনর স্কুল নির্মাণ করতে হবে ঘর বাদ পড়েছে, এটার দাবি মানতে হবে ঘর বাদ পড়েছে, এটার দাবি মানতে হবে ঘর বাদ পড়েছে, এটার দাবি মানতে হবে। শিলচরে আবারও ধরা পড়ল ভুয়া চিকিৎসক। এ নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 19। পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য। শিলচরে আবারও ধরা পড়ল ভুয়া চিকিৎসক, পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য। রাজ্যে ভয়াবহভাবে বেড়ে চলেছে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য। একের পর এক জায়গায় অভিযানের মাধ্যমে এর আগেও বহুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার শিলচরে পুলিশের জালে ধরা পড়ল আরও এক ভুয়া চিকিৎসক। শিলচরের সেকেন্ড লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে গ্রেপ্তার করা হয় ভুয়া চিকিৎসক কমরুল ইসলাম মজুমদারকে। বেশ কিছুদিন ধরেই তিনি নকল ডিগ্রি ও ভুয়া নথি ব্যবহার করে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোগীদের কোনো বৈধ যোগ্যতা ছাড়াই চিকিৎসা করে আসছিলেন তিনি, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল। অভিযানে পাওয়া নথিপত্র যাচাই করে পুলিশ জানায়, কমরুল ইসলাম মজুমদার দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে ক্লিনিক চালাচ্ছিলেন। তার কোনো বৈধ মেডিকেল ডিগ্রি নেই। পুলিশ জানায়, শুধুমাত্র কাছাড় জেলাতেই এখনো পর্যন্ত 19 জনের বেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় নকল চিকিৎসকদের এই বাড়ন্তি প্রশাসন উদ্বিগ্ন। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের বৈধ নিবন্ধন ও পরিচয় যাচাই করতে হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিটিএন নিউজ, শিলচর। শ্রীভূমি জেলার নীলামবাজার কাণ্ডে শেষ পর্যন্ত এপিসিসি যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমেদ বহিষ্কার করল প্রদেশ কংগ্রেস। এপিসিসির সাধারণ সম্পাদক তথা ইনচার্জ করিমগঞ্জ নাসির খানের ভূমিকাও প্রশ্নের মুখে। সন্দেহের আবর্তে বুদ্ধ দাসও। শ্রীভূমি জেলার নীলামবাজার কাণ্ডে শেষ পর্যন্ত দলছাড়া এপিসিসি যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমেদ, তাকে বহিষ্কার করল প্রদেশ কংগ্রেস।
এপিসিসি সাধারণ সম্পাদক তথা ইনচার্জ করিমগঞ্জ নাসির খান ভূমিকা ও প্রশ্নের মুখে সন্দেহের আবর্তে বুদ্ধ দাসও। সম্প্রতি নিলামবাজারে কংগ্রেসের দুই গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত প্রাথমিকভাবে কঠোর সিদ্ধান্ত নিল আসাম প্রদেশ কংগ্রেসের কমিটি এপিসিসি। ঘটনাটির প্রধান অভিযুক্ত প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অরুণ দত্ত মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এপিসিসি সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান ভূমিকা কি অসন্তোষজনক ও প্রশ্নবিদ্ধ বলে মনে করছে তদন্ত কমিটি। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান হলেন অরুণ দত্ত মজুমদার, 2 সদস্য অজিত সিং ও আমিনুল হক লস্কর। মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী জবানবন্দি নেন তারা। এদিকে শ্রীভূমি থেকে শিলচরে আসা কংগ্রেস নেতা কর্মীদেরও সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপরই কমিটি তাদের প্রাথমিক রিপোর্ট প্রদেশ কংগ্রেসের সভাপতির কাছে জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই শাহনওয়াজকে সাসপেন্ড করা হয়। পূর্ণাঙ্গ রিপোর্ট সম্ভবত বৃহস্পতিবার জমা দেওয়া হবে। এদিকে নিলামবাজার থানায় শাহনওয়াজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তিনি বর্তমানে পলাতক। রক্তক্ষয়ী ঘটনা নেপথ্যে কারণ কি উঠে এসেছে বদরপুর ব্লক কংগ্রেস কমিটির 17টি মণ্ডলকে ঘিরে দীর্ঘদিনের অসন্তোষই এই সংঘর্ষের মূল কারণ। বিজেপি ও AIUDF থেকে কংগ্রেসে আসা বহু নেতাকে মণ্ডল কমিটিতে জায়গা দেওয়া তৃণমূল কর্মীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। এর ফলে 17টি মণ্ডলে অসংখ্য কর্মীদের নিষ্ক্রিয়তা দেখা দেয়। 2 কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ ও আহমেদ শাকিল বিষয়টি ইনচার্জ নাসির খানকে জানালেও তিনি পদের মর্যাদা উপেক্ষা করে বিষয়টি শাহনওয়াজকে জানিয়ে দেন বলে অভিযোগ। এরপর থেকেই প্রতিহিংসা বশত নওয়াজ অগ্রাসী আচরণ শুরু করেন। গত সোমবার নিলামবাজারে কংগ্রেসের সভা থেকে আহমেদ শাকিলের উপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করে শাহনওয়াজের দল। সেই সময় বাধা দিতে গেলে গুরুতর জখম হন জেলা পরিষদের সদস্য জিল্লুর নূর চৌধুরী। তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সূত্রে জানা গেছে, তদন্তে উঠে এসেছে এই হামলার উস্কানি দেওয়ার ক্ষেত্রে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহ সভাপতি বুদ্ধ দাদের সংশ্লিষ্টতার অভিযোগও কমিটি জানতে পেরেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, BTN। কে মারছে আপনারে? হ্যাঁ, বুঝা গেছে না কে? শাহনওয়াজ তাইন কে? পার্থ আটটা সরা বুঝুন কে কিতা করেন তাই? হ্যাঁ, আপনারে মারছে কেন? কোন রেস্টুরেন্টে? মানে কিতার লাগিয়ে হয়েছে মারছে আপনারে? কিতা দিয়া মারছে? নর্থের ক্যান্ডিডেট শাহনওয়াজ। আর আপনার নামটা? কিতার লাগিয়ে মারামারি হয়েছে? হ্যাঁ, কই আসলো? ওখানে কই? রেস্টুরেন্ট নিলামবাজার প্রোগ্রাম আছে ব্লক, ওখানে বাই আসলা তো কিছু ইয়র কারণে বিনা দোষে বাইর হাতও মারি দিছে সে দাইয়া। হ্যাঁ, মানে জিনিসটাও ও নো নো লেখাতে হই গেছে বাই পালি ওগুলা রেডি করে লাগবে। কি হয়েছে ঘটনা? নর্থের ইনি বলছেন নর্থের ক্যান্ডিডেট ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। এটা আমরা শুনতে পেয়েছি, উনি বলেছেন শাহনওয়াজ হোসেন করে আহমদ উনি নাকি ওনাকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। নিলামবাজারে আমাদের দলীয় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম এজাহার হয়েছে কি? এজাহার এখনই হয়নি, এখনই হবে। হঠাৎ করে ঘটনা ঘটে গেছে, আমি এটা বুঝতে পারছি না কি ঘটনা। ইনি তো নর্থের ক্যান্ডিডেট, আপনারা কি এবার উনার হয়ে চাইবেন যে উনি টিকিট পেয়ে যান যিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন? দেখুন, নর্থের ক্যান্ডিডেট নিজেও এটা ক্যান্ডিডেটের মাতৃকের মানবতার জিনিস যেটা হয়েছে বাজে হয়েছে, এটার কোনো অবস্থায় মানে এটা কোনো সমর্থন নাই। এখানে আমার রাজদা আছে, আমার সুব্রতা আছে, আমার জেলা কংগ্রেস সভাপতি আছে, আমার আপ তালুকদার মহাশয় স্বপনদা আছে, আর বহুত আছে। এখানে আস্তে সব প্রচুর মানুষ উপস্থিত আসলো, এখানে মহিলা আসলো, আর প্রচুর মানুষ আসলো।
সবে দেখছে, আমার সোনু আসলো, আমার অনুরাগ দত্ত, কারণ সব প্রচুর মানুষ আসলো, সবার নাম বলতে পারি না। জিনিস যেটা হয়েছে বাজে হয়েছে, এটা কিভাবে কিতে হয়, এটা আমরা কিসের জন্য হতে পারে বলে আপনি মনে করেন? রাজনীতি আছে, রাজনীতি নিশ্চয়ই রাজনীতি কিছু এটা হইব, কিন্তু আমি বুঝতে পারছি না কিতা লিগে হয়েছে। আপনারা চাইবেন কি সুব্রত দা, আপনারা চাইবেন কি যে এই ব্যক্তি টিকিটের দাবিদার হয়ে উঠুক? দাবির ব্যাপারটা আসছে না এখানে আজকে। না, উনি যেহেতু একটা প্রাণঘাতী হামলা করেছেন, আপনারা চাইবেন কি যে উনি এখন তো এই কারণে এত বড় একটা ঘটনার পরে তো নিশ্চয়ই দল এটা নিয়ে চিন্তা করবে, দল হয়তো অনুশাসনমূলক ব্যবস্থা হয়তো তার উপরে নেবে। কিন্তু আমরা প্রথম অবস্থাতে আজকে এখন যেটা যে ভিকটিম তার তাড়াতাড়ি সুস্থ হয় সেটার জন্য আমরা এখন ডক্টর রেফার করেছি, আমরা এখন চিকিৎসা নিয়ে যাচ্ছি। আমরা অন্য কিছু না, যে যে বুঝ করেছে তার উপর শাস্তি হবে, এবং আমরা আইনি এবং দলগতভাবেও তার উপর শাস্তি আমরা দাবি করি। কাছাড়ের কালাইন বাজারে গতকাল রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বদরপুর থেকে মেঘালয়গামী একটি দ্রুত গাড়ির ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে জখম হন চা দোকানের কর্মচারী উমাশঙ্কর কানো। কাছাড়ের কালাইন বাজারে গতকাল রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বদরপুর থেকে মেঘালয়গামী একটি দ্রুত গতির ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে জখম হন চা দোকানের কর্মচারী উমাশঙ্কর কানো। বাড়ি কাটিগড়া বাসিন্দা উমাশঙ্কর রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন ডাম্পারটি তাকে সজোরে আঘাত করলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দা পুলিশের তৎপরতায় তাকে তড়িঘড়ি কালাইন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দ্রুত শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনার পর পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিশেষত রাতে ওভারলোড ডাম্পারের দৌরাত্ম্য, যানবাহন নিয়ন্ত্রণের অভাব এবং কালাইনের স্থায়ী যানজট সমস্যাকে দায়ী করে স্থানীয়রা 6 নম্বর জাতীয় সড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখেন। পরেই প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। বিটিএন নিউজ, কালাইন। পর্যন্ত ট্রাফিক থাকতে লাগবো কালাইন, কারণ বাইপাস নাই, আর এরকম যদি চলে যে চলতো না কালাইন। আর এলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কালাইনও হয়েছে, লক্ষ্মীপুর হয়েছে, প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার এলে হইতে লাগে না। চেঙ্কুরি রোডের বরাক ভ্যালি একাডেমি সংলগ্ন গোস্বামী লেনের বাসিন্দারা আজ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে জল জমে থাকা ও বেহাল রাস্তার কারণে কার্যত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে এলাকাবাসীকে। শিলচর চেঙ্কুরি রোড বরাকভ্যালি একাডেমি সংলগ্ন গোস্বামী লেনের চিত্র এখন ভয়াবহ। পিছনের অংশে দীর্ঘদিন ধরে জমা থাকা নোংরা জল এলাকাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে। বর্ষা এলেই পরিস্থিতি আরো ভয়ানক রূপ নেয়। কাদা, মাটি ও আবর্জনায় ভরে রয়েছে এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা। প্রতিদিন জল জমে থাকায় স্কুল পড়ুয়া শিশু, বয়স্ক মানুষ ও কর্মজীবীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের নাম করে কেবল ফলক ও সাইনবোর্ড বসানো হয়েছে, বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রতিদিন জল ও কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এমত অবস্থায় দ্রুত নিকাশি ব্যবস্থা উন্নত করা ও রাস্তাটি সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন গোস্বামী লেনের ভুক্তভোগী বাসিন্দারা। তারা সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। আমার বাসা ওই তো এখানেই, নিউ বগতপুর বরাকভ্যালি একাডেমি স্কুল, গ্রীষ্মা মিলন গল্লির নামটা। কতটা হইলে যে মানে এই জায়গাটা শীতর দিনে মানে এরকম জল আর জাবড়া জল, ডেইনের জল, এগুলো সানের জল, লেট্রিনের জল ওই পাশের গল্লি থেকে আইতেছে। তারা কোনো ডেইনুন নাই, কোনো কিছু তো ব্যবস্থা করতো না নি। তারা যেরকম পারে যেটা করে, তো মানুষরা আমরা যাইতে বহুত প্রবলেমর, আমরা এদিকে ঘুরিয়া যাইতে লাগে, এটা তো প্রবলেম। তাই যে এইগুলো তারা গলিতে গেলে অবভিয়াসলি প্রবলেম হইব, এটা বাদ দিন। এখন আমরা গলিটার মধ্যে এটাই চাই যে তারা এখন একটা ব্যবস্থা করুক তালার জলের, না হলে সরকারের কাছে এটা আবেদন, তারা সরকার মানে স্যার তারা এখন ব্যবস্থা করুন, আমরা যে বিচারটা করিয়া দিন সুন্দর মতন, যাতে মানে এই রাস্তাটার উন্নতি হয়। আর কিছু চাই না। একটা বাচ্চা কাচ্চা যাইতেও প্রবলেম, কোটি কোটি বাচ্চারা আছে, স্কুল যাইতে অনেক প্রবলেম হয়। সরকার বলতে আপনারা এমএলএ কাছে জানাইছেন না? না জানাইছি না, এখনও তো জানাইছে না, জানানি হইব। আর আগে একবার জানানি হয়েছিল, তো কীটা হয়েছে তো আমি জানি না এখন বালা মতো। তো এখন জাস্ট মানে এটাই বিটিএনের মাধ্যমে, এটাই হওয়া নিউজের মাধ্যমে, যাতে এটা বালাটিকে প্রফুলভাবে প্রচার হয় আর এই জিনিসটা মানে সুন্দর মতন শেষ হইতে চায়। আমরা চেঙ্কুরি রোড বরাকভ্যালি স্কুলের গল্লি পিছন দিকে আমরা খুব কষ্টে আছি।
আমরা রাস্তা নিই আর কি। কারেন্ট আছে, জল নাই, আমরা যার যার জল দিয়ে আমরা ব্যবস্থা করতাম, কিন্তু আমরা এই যে পিছন সাইডটা কেউ দেখেন না। কয়েকবার আমরা দিছি আপনারা মিডিয়া মারফতে দিছি বা ডিফেন্স সাইডও দিছি, অমুক সাইডও যারা এমএলএ বর্তমানে আছে এরারও দেই, আর এর আগে যারা আছে এরারও দিছি। সামনের দিকে সাহায্য, পিছন দিকে কোনো সাহায্য নেই। আমরা বড় কষ্টে আছে, আপনি নিজেও দেখতে পারেন। রাস্তা তো খাদা থাকে, জল থাকে, আমরা নিজে নিজে তোরা মাটি ফালাইয়া কোনো কাজ হয় না। ওটাই বুট আইছে, তখন বুট আইলে পরে বুটের চিন্তা, কিন্তু ওখানটা তো সবের দ্বারা যায় কই দুঃখের কথা, কিন্তু দুঃখের তো আর কেউ দেখে নাই। খালি দেখা কয়টা দিলে সাইনবোর্ড বই গেল, ওই তো আপনার সামনে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড আজ দেখিয়া দিতে পারবা আপনার। অধ্যাপক, সাংবাদিক, সমাজসেবী জ্যোতিলাল চৌধুরীর প্রয়াণবার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে সংসদের অনুষ্ঠানে স্মৃতিচারণ আলোচনা, সাংবাদিকতা পুরস্কার প্রদান বিভূতিভূষণ গোস্বামীকে। সততা ও নিষ্ঠার সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে সাংবাদিক অধ্যাপক জ্যোতিলাল চৌধুরী যেভাবে সাংবাদিকতা করে গিয়েছেন তা অবশ্যই প্রেরণার উৎস। খ্যাতনামা শিক্ষাবিদ হিসেবেও তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাংবাদিক অধ্যাপক জ্যোতিলাল চৌধুরীর চতুর্থ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল আসন্ন বিধানসভা নির্বাচন ও জনগণের প্রত্যাশা। অনুষ্ঠানে জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক সম্পাদক বিভূতিভূষণ গোস্বামীকে। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক পার্থ সরকার, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য, বাস্তুকার খালিক চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। সঙ্গীত পরিবেশন করেন তিন শিল্পী শান্তি কুমার ভট্টাচার্য, সুপর্ণা ভট্টাচার্য, শিবানী দাস। অনুষ্ঠানের শেষ পর্বে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণের খবর পাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তো এগুলো করতে গেলে স্যারে আমার যেগুলো হেল্প করেছে সেগুলো মানে আমি আর কোনো দিকে জীবনে বলতে পারবো না। আপনারা আমার থিসিস সদনগাতে আছে, আপনারা যদি দেখেন ইন্টারনেটে পাবেন, ওনার সম্বন্ধে আমার স্পেসিফিকভাবে লেখা আছে যে স্যারের অবদান বা বরাকগঞ্জ সাংবাদিকতার জন্য অবদান, আর আমার প্রতি উনি যা করেছেন সেটা আমি জীবনেও বলতে পারবো না। আর আমি বলবো যে বিভূতিদা বহুত আগে থেকেই যিনি, উনি যে হাউসে বিলং করেন সেটা হলো টাইমস অফ ইন্ডিয়া। আর টাইমস অফ ইন্ডিয়ার মানে লেখা যেটা মেইন, আপনার দুটো হাতি আছে, হাতির উপরে একটা জিনিস লেখা আছে, সেটা হলো লেস ট্রুথ প্রিভেইল, মানে সত্যতার সবসময় আগে থাকুক। তো ওনার লেখা আমি আমার বাচ্চাদেরকেও বলি, আমার বাচ্চাদের আমার স্টুডেন্টকেও বলি যে ওনার লেখাটা তুমি ফলো করো, কারণ তুমি কিছু কিছু লেখা দেখবেন যে আমরা ইন্ট্রোডাকশন করার। অটল বিহারী বাজপেয়ী কবে এই ইস্ট ওয়েস্ট করিডোরের উনি জনক ছিলেন, স্বপ্ন দেখেছিলেন। আজকে পর্যন্ত দেশের বাকি অংশে হয়ে গেছে, সুরানপুর হয়ে গেছে, কিন্তু আজকে পর্যন্ত আমাদের এই যে 25 কিলোমিটার জায়গাটা শেষ হলো না। এখানকার মন্ত্রী কৌশিক রায় বা অন্যরা খুব চেষ্টা করছেন, আমরা লক্ষ্য করেছি, খুব চেষ্টা করছেন ওরা, কিন্তু স্থানীয় যারা প্র্যাকটিক্যালি ওখানে কাজে আছেন, ওদের বক্তব্য হলো হয়তো জানুয়ারিতে সম্ভব নাও হতে পারে। এই তো আমাদের অবস্থা। আমার লিঙ্ক রোডে স্বাধীনতার 80 বছর পরে কোনো বিশুদ্ধ পানীয় জল নেই। সকালে যে জল দেওয়া হয়, বিকালে যে জল দেওয়া, সেই ঘোলা জল, সবুজ রঙের জল। যার বাড়িতে বোরিং আছে সেই বাড়ি থেকে লোকে বালতি দিয়ে কলস দিয়ে জল নিয়ে যায়। ফলে আমরা খুব বাজে অবস্থায় আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা, উন্নয়নের যে অবস্থা, আমাদের খুব বাজে। সেই ক্ষেত্রে হয় কি, ওদেরকে ধৃষ্টতা বলবে, আমরা রাজনৈতিক দল অন্যদের আমরা প্রায় ভরসা ছেড়েই দিয়েছি। এই পুরস্কার সম্মাননা প্রদান করা হয়েছে এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক সম্পাদক শ্রী বিভূতিভূষণ গোস্বামী মহাশয়কে। গত কয়েক দশক ধরে বিভূতিভূষণ গোস্বামী এ অঞ্চলের সাংবাদিকতার জগৎকে আলোকিত করে চলেছেন
এবং সাংবাদিকতার ক্ষেত্রে তার যে নিরন্তর নিষ্ঠা, তার যে অগ্রযাত্রা, এর স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার সম্মাননা প্রদান করা হয়েছে। এবং যে কথাটি আজকের আলোচনায় উঠে এসেছে যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সাংবাদিকতা করাটা আজ সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর শতবর্ষ পূর্তি উপলক্ষে শিলচর 15 নং ওয়ার্ডে হিন্দু সম্মেলন উদযাপন সমিতির উদ্যোগে হিন্দু সম্মেলন। শিলচর 15 নম্বর ওয়ার্ডে এক বিবাহ ভবনে সন্ধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় সেবা ভারতী রাষ্ট্র সেবিকা সমিতি, শিলচর শঙ্কর মঠ ও মিশন, ইসকন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সুপর্ণা দে, শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, অসীম পুরকায়স্থ ও নিমাই গোবিন্দ বাবাজি। আয়োজক কমিটির সভাপতি অসীম পুরকায়স্থ হিন্দু সমাজের সামাজিক ঐক্য ও সম্প্রীতি রক্ষায় সামাজিক ধর্মীয় উৎসবের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয় এবং জয়া আচার্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আরএসএস এর শতবর্ষকে কেন্দ্র করে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় সামাজিক সচেতনতামূলক কর্মসূচি চলবে। বোধ জাগৃত হয়েছিল, সেই ভূমির প্রতি কর্তব্য পালন করেছিল। যার মধ্যে বোধ জাগরণ হয়নি, সে দুষ্ট শক্তিকে প্রশ্রয় দিয়েছিল, স্থান দিয়েছিল, যেটা আমরা বর্তমান সময়েও দেখতে পাচ্ছি যে যাদের মধ্যে বোধ জাগৃত হয়েছে তারাই সমাজের কল্যাণের হিতের জন্য সাধনা করছে, কাজ করছে, নিজের জীবনের সবকিছু সমর্পণ করে এই মাতৃভূমির জন্য নিজের জীবনকে দিচ্ছে। আর যাদের মধ্যে বোধ জাগরণ হয়নি তারাই সেই ভূমির অকল্যাণের কাজ করে যাচ্ছে, সেই ভূমিকে কিভাবে ধূলিসাৎ করা যায় তারই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। হিন্দুকে রক্ষা করা আমার সধর্ম, কারণ তারা আমার সহোদর ভাই ও বোন। কিন্তু দেখা যায় আজ পৃথিবী জুড়ে হিন্দুদের রক্ষা আমরা করতে পারছি না বললেই চলে। যেদিকে তাকাই শুধু হিন্দু নির্যাতন, হিন্দু অত্যাচার, হিন্দুদের ভারীঘর লুণ্ঠন থেকে শুরু করে এমন কোনো ঘটনা হচ্ছে না দেশে বিদেশে, আমরা সেটা দেখতে পাচ্ছি। না হতে পারলে এই পৃথিবীতে আমরা যা কিছু করি, শাস্ত্রীয় কর্ম করি, আমরা পূজা অর্চনা যা কিছু করছি, সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে সকলকে এক করা। কিন্তু আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছি। সংঘ শক্তি না থাকলে পৃথিবীতে কোনো উদ্দেশ্য সফল হবে না, তাই সংঘ শক্তি প্রয়োজন। পরম পূজনীয় ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার চিন্তা করেছিলেন যে হিন্দু সমাজকে একত্রিত করতে লাগবে, হিন্দু সমাজকে একসাথে আনতে লাগবে, উচ্চ নিচ এই ভাব ভেদ এটা সরিয়ে কোন পন্থে কোন মঠের কেউ উপাসনা করে সবাইকে একসাথে এনে একটি হিন্দু রাষ্ট্র, কেন কি আমাদের হিন্দু রাষ্ট্র এটা আমরা জানি। গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে গেছেন, ওখানে পূজা অর্চনা করছেন। কি ব্যাপার? বলা হয়েছে যে এই বছর 2026 আমরা সোমনাথ মন্দিরের প্রথম আক্রমণের বৎসর আমরা পালন করছি। এটা কিন্তু কোনো আনন্দের বিষয় নয়।
কিন্তু ওখানে গিয়ে যে পূজা অর্চনা করা, দেশের সমস্ত আমাদের নাগরিকের হয়ে আমাদের প্রধানমন্ত্রীকে যে পুজো করছেন, সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে বোধ জাগিয়ে দিচ্ছে যে 1026-এ গাজনীর থেকে যে আক্রমণকারী এসেছিল মোহাম্মদ গাজনী, সে এসে প্রথমবারের মতো এই সোমনাথ মন্দিরকে ধ্বংস করেছিল। আর তাই শেষ নয়, শিলচর রাধামাধব কলেজ বিপিনচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির বার্ষিক নিউজ লেটার ইনফরমেনিয়ার 10ম সংখ্যার উন্মোচন হয়েছে। কলেজ কনফারেন্স হলে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপ কুমার দের হাত ধরে নিউজ লেটার আবরণ উন্মোচন হয়। মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজ বিপিনচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির বার্ষিক নিউজ লেটার ইনফরমেনিয়ার 10ম সংখ্যার উন্মোচন হয়েছে। এদিন কলেজ কনফারেন্স হলে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপ কুমার দের হাত ধরে নিউজ লেটার ইনফরমেনিয়ার আবরণ উন্মোচন হয়। এ উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসির কোঅর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। Release the 10th issue of the newsletter of Radhamadab College Library, Informania, and I appreciate the principal in charge, Madam Dr. Arundhati Datta Chaudhary, and also librarian, Madam Sonali, and also other members who are associated with this particular newsletter. And I hope that this will continue in future years also. So I'm happy, very much happy to release it. Thank you. বিজেপির স্থপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র কাস্তের মহাপ্রস্থান, শোক সর্বস্তরে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে শোক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। আসামে আচমকা সক্রিয় হয়ে উঠেছে মৌলবাদী সংগঠনগুলি, রাজ্যবাসীকে সাবধান থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।